ষোড়শ অর্থ কমিশন একগুচ্ছ আশা ত্রিপুরার সরকারি কর্মচারীদের মাঝে। এই অর্থ কমিশন নিয়ে অনেক আশা, অনেক ভরসা ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের, সেটা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী হোক, সেটা ফিক্সড পে কর্মচারী হোক, কিংবা সেটা নিয়মিত কর্মচারী হোক। সমস্ত কর্মচারী বা কর্মচারী সংগঠনের যে দাবি দাওয়াগুলো, যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা মাননীয় অর্থমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছিল, সেই দাবি দেওয়াগুলো মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী সত্য কমিশনের কাছে তুলে ধরেছে। ইভেন দিল্লি গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে দেখাও করে এসেছে। কর্মচারীদের বকেয়া বঞ্চনা দূরীকরণের রাস্তা কি তা বিশ্লেষণও করে এসেছে। এই আশা, এই ভরসা কতটুকু পূর্ণ হবে, কতটুকু সাকসেস হবে, তা রেজাল্ট হয়তো আগামী 2-3 মাস পরেই জানা যাবে। কারণ ষোড়শ অর্থ কমিশন কিন্তু এপ্রিল 2026 থেকে কিন্তু তার এফেক্ট শুরু হয়ে যাবে, যার সর্বশেষ ডেট হলো মার্চ 2031। অর্থাৎ এই আগামী 5 বছরে ত্রিপুরার কর্মচারী খাতে কী ধরনের টাকা সেন্ট্রাল থেকে আসবে, তা সমস্ত কিছু নির্ভর করছে ষোড়শ অর্থ কমিশনের উপর। এই আশা বর্ষায় কতটুকু পূর্ণ হবে, কতটুকু সফলতা পাবে, তা নির্ভর করবে মাননীয় মন্ত্রিসভা, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের যে সদস্যরা আছে তাদের ইচ্ছা, তাদের আশা বর্ষার উপর। এখন ষোড়শ অর্থ কমিশনের কাছে তো অনেক আশা, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের সময় ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া বঞ্চনা কোনোটাই রাজ্য সরকার পুরোপুরি দূর করতে পারেনি। তাই রাজ্য সরকার বা কর্মচারীদের আশা যে ষোড়শ অর্থ কমিশন চালু হলে সেই বকেয়া বঞ্চনাগুলো কিছুটা দূরীকরণ হবে। যদিও আমরা গতকালকের প্রভাতিদৈনিক প্রতিবাদী কলম এবং অর্থ দপ্তরের যে সংজ্ঞা বা অর্থ দপ্তরের যে ইনফরমেশন অনুযায়ী জানতে পারলাম, ত্রিপুরার বর্তমানে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদে রাজ্যের কোষাগার প্রায় ফাঁকা। কর্মচারীদের বেতন দিতে, নতুন চাকরি বা চাকরি অফার বিলি বন্টন করতে রাজ্য সরকার হিমশিম খাচ্ছে। অর্থ দপ্তর অবস্থা খুবই করুণ। তাই সমস্ত আশা ভরসা নির্ভর করছে ষোড়শ অর্থ কমিশন থেকে কীভাবে অর্থ আসবে তার উপর। পঞ্চদশ অর্থ কমিশনের উপর আর কোনো আশা ভরসা বা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদে কোনো বকেয়া বঞ্চনা দূরীকরণ হবে, তা বিশ্বাস করাটাও হবে অযৌক্তিক। আপামর রাজ্যবাসীর কাছে অবশ্যই রিপোর্টে গুরুত্ব পেয়েছে, তার সঙ্গে শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত, বেকার সবার কাছে ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে আশা পূরণের হিসাব। কিন্তু কতটা কি হবে তা সময়ই বলবে। আশা আর স্বপ্ন দুটো নিয়েই চলছে প্রত্যাশিতরা। ত্রিপুরা জন্য ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের উপর গঠনমূলক সমালোচনার পাশাপাশি কৌশলগত অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা, সুষম উন্নয়নের জন্য একটা উল্লেখযোগ্য সুযোগ চিহ্নিত করে। আর্থিক সহায়তার পরিসর রাজ্যের কাঠামোগত সীমাবদ্ধতার স্বীকৃতি প্রতিফলিত করলেও গঠনমূলক পর্যালোচনা থেকে বোঝা যায় যে কার্যকর অগ্রাধিকার নির্ধারণ, স্বচ্ছ বাস্তবায়ন নির্ধারণ করবে সুপারিশগুলি এবং ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি ত্রিপুরার জনকল্যাণে, ত্রিপুরার কর্মচারী কল্যাণে অবশ্যই কাজে লাগবে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছে যে ঘাটতি সহায়তা অপরিহার্য হলে রাজ্যকে একক সঙ্গে উন্নত করের পার্সেন্টেজটা বাড়িয়ে দেওয়া, রাজ্যের রাজস্ব উৎপাদনটা বৃদ্ধি করার জন্য অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। ঘাটতি উন্নয়নের উপর অতিরিক্ত নির্ভরতা সংস্কার না করলে আর্থিক শৃঙ্খলা দুর্বল হতে পারে, সেটাও অর্থ কমিশনে তুলে ধরা হয়েছে। ত্রিপুরা কর্মচারী খাতে যে বকেয়া বঞ্চনাগুলো আছে, সেগুলো দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলোও কিন্তু রাজ্য সরকার ষোড়শ অর্থ কমিশনের কাছে তুলে ধরেছে। বর্তমান সময়ে ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে মেন দাবিগুলা, সেটা তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিক্সড পে বা অনিয়মিতদের নিয়মিতকরণ। রাজ্য সরকার এই বিষয়ে অলরেডি মন্তব্য করে দিয়েছে, যেমন ফিক্সড পে নিয়মিতকরণ করবো না, সর্বশেখা নিয়মিতকরণ করবো না, অনিয়মিত নিয়মিতকরণ করবো না। অলরেডি যদি প্রয়োজন পড়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার কোনোদিনও চাইবে না যে ফিক্সড পে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিত হয়ে যাক। বারবারই যখন কেস হবে, রাজ্য সরকার বারবারই সেগুলিকে টেনে এসে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। তা ডিএর ব্যাপারে যখন রাজ্য সরকারকে বারবার কোশ্চেন করা হচ্ছে, রাজ্য সরকার থেকে বলা হচ্ছে আমরা চেষ্টা করছি সেন্ট্রালের সাথে স্টেটের ডিএর ব্যবধান কমিয়ে আনার জন্য। অর্থমন্ত্রীর বক্তব্য, আমরা ডিএর ব্যবধান কমাতে চাইলেও সেন্ট্রাল থেকে আবার এক কিস্তি দিয়ে দিচ্ছে, যার জন্য আমরা ডিএর ব্যবধানটা পুরোপুরি কমিয়ে আনতে পারছি না। রাজ্যের আর্থিক অবস্থা দুর্বলতা, অর্থের ক্রাইসিস, কেন্দ্রীয় বঞ্চনা, তাছাড়া সেন্ট্রাল থেকে সেরে টাকা আসছে না, রাজ্যের সেইভাবে নিজস্ব ক্ষমতা নেই
মানে টাকার উৎপাদন বা টাকার বৃদ্ধি করা, ইনকাম বৃদ্ধি করা, যার জন্য সেই আর্থিক প্রতিকূলতার সৃষ্টি হয়েছে। তবে ডাবল ইঞ্জিনের সরকারের এই আর্থিক প্রতিকূলতা থেকে উত্তরণের জন্য কী কী পদক্ষেপ নেওয়ার দরকার, সেই পদক্ষেপগুলি কিন্তু সৌরশক্তি কমিশনের কাছে তুলে ধরেছে মাননীয় অর্থমন্ত্রী থেকে দূর করে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী। রাজ্য নির্দিষ্ট অধীনে যে যে জায়গা থেকে উৎপাদনগুলো হয়, যে যে জায়গাতে ইনকামগুলো রাজ্য সরকারের বেশিরভাগ আসে, এসজিএসটি যেটা রাজ্য সরকারের নিজস্ব কর, আইজিএসটি থেকে কিছুটা পার্সেন্টেজ আসে, ইনকাম ট্যাক্স বা আইটি যেটা থেকে কিছু পার্সেন্টেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রাজ্য সরকারে আসে, জিএসটি থেকে পার্সেন্টেজ আসে, রাজ্য সরকার নিজস্ব কর আরোপ যেটা করে সেটা থেকে আসে। তাছাড়া এসডিএম, ত্রিপুরা পুলিশ কিংবা বিদ্যুৎ দপ্তর থেকে যে ইনকামগুলো হয় সেগুলো কিন্তু রাজ্য কোষাগারে আসে। কিন্তু দেখা যাচ্ছে গত কিছু বছর যাবৎ বিদ্যুৎ দপ্তর থেকে সেরকম ইনকাম হচ্ছে না, স্বরাষ্ট্র দপ্তর থেকে সেরকম ইনকাম হচ্ছে না, মানুষ এখন সচেতন। তাছাড়া অন্য যে দপ্তরগুলো আছে, এইচডিএম বা রেভিনিউ দপ্তর, সেই ধরনের ইনকাম কিন্তু রাজ্য সরকার হচ্ছে না, বা ইনকামটা সেই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। যদি ইনকামটা রাজ্য সরকারের নিজস্ব ইনকামটা বৃদ্ধি পেত, তাহলে কর্মচারী বকেয়া বঞ্চনা খুব আরামেই মানে খুব সহজে মিটিয়ে দেওয়া যেত। তারপরও সেন্ট্রাল থেকে 90% 90% টাকা ত্রিপুরা সরকারকে দেওয়া হয় কর্মচারী বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য। রাজ্য সরকারের কোষাগারে সেই 10% অর্থ যেটা বহন করার মতো ক্ষমতা রাজ্য সরকারের কাছে বর্তমান সময়ে নেই। সেটা কিন্তু সবচেয়ে বড় রিজন পঞ্চদশ সত্য কমিশনে কর্মচারীদের বকেয়া বঞ্চনার জন্য। এবং ষোড়শত্ব কমিশনের কাছে সে আশা, এই আকাঙ্ক্ষা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা করি বিষয়টি রাজ্য সরকারি কর্মচারীরা বারবার দাবি জানিয়ে আছে। সৌরশক্তি কমিশন আসলে পাওনা করি মিটিয়ে দেওয়া হবে, সেটাও একটা বক্তব্য অর্থমন্ত্রী থেকে বলা হয়েছে। পাওনা করি বিষয়টি পাশাপাশি বকেয়া মিটিয়ে দেওয়ার জোরাল দাবি উঠছে। এখানে ডিআর বকেয়া আছে 22%, ডিআর বকেয়া আছে 22%। অষ্টম বেতন কমিশন গঠন বিষয়ে এখনও কোনো পজিটিভ রেসপন্স রাজ্য সরকারে নেই। সর্বোপরি চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ বেতন কাঠামো, অনিয়মিতকরণ নিয়মিতকরণ যে প্রতিশ্রুতি, সেগুলি অবশ্যই আলোচনা কমে উঠে এসেছে। সেগুলো অবশ্যই একসময় প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার। বর্তমান সরকারের প্রতিনিধিরা একসময় প্রতিশ্রুতি দিয়েছিল অনেকগুলোই কর্মচারী ভোট বাক্স বা কর্মচারী ভোট আদায়ের জন্য, সেটা সপ্তম বেতন কমিশন হোক, সেটা কেন্দ্রীয় হারে বেতন কমিশন বা ডিএ হোক, কিংবা এমএসএবি সংশোধন, ফিক্সড পে নিয়মিতকরণ, সর্বশিক্ষা নিয়মিতকরণ, 10,323 একটা স্থায়ী সমাধান, অনেকগুলি ভোট পাত্রনী পাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন কিন্তু ওই প্রতিশ্রুতিগুলি গত 8 বছরে কিন্তু সেই হারে কিন্তু পালন করা হয়নি। সময়ে সময়ে রাজ্য সরকার দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেন্ট্রালের সাথে ব্যবধানটা 20-22% যে ব্যবধানটা, সেটা কোনোভাবেই মিটিয়ে আনতে পারছে না। এমএসসিবি নিয়ে মাননীয় অর্থমন্ত্রী এখনও কোনো উত্তর দিতে পারছে না। কেন ত্রিপুরা সরকারি কর্মচারীরা 10 বছর 25 বছর কমপ্লিট হলে এমএসসিবি বেনিফিটটা পাবে না? এমএসসিবি বেনিফিটটা পেলে তো লেভেলটা চেঞ্জ হতো, গেট পেটা চেঞ্জ হতো, হাই স্কেলে যাওয়া যেত। সেই বেনিফিটগুলি কেন দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনো উত্তর নেই। হাউসদেন বিষয়ে ত্রিপুরা যে স্টেট, ত্রিপুরা যে এরিয়াতে আমরা থাকি, আগরতলা বা অন্যান্য শহরে, সেখানে ঘর ভাড়ার টাকা 8% থেকে বৃদ্ধি করে সেটাকে ন্যূনতম 16 বা 18% করার প্রয়োজনীয়তা পড়ছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যারা ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং, তারা কিন্তু 8% হাউস রেন্ট পায় না, তারা কিন্তু 18%-এর কাছাকাছি হাউস রেন্ট পায়। তাহলে একই স্টেটে একই জায়গায় চাকরি করে একই জায়গায় ঘর ভাড়া থেকে বা ঘর ভাড়ার অ্যালাউন্সে এত কেন বঞ্চনা থাকবে, সেটাও কিন্তু কোশ্চেন চলে আসছে। অর্থাৎ সমস্ত কিছু নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের উপর। অষ্টম বেতন কমিশন, ষোড়শত্ব কমিশন এবং অষ্টম পে কমিশন আসলে হয়তো সেই বঞ্চনাগুলি দূর করা অনেকটা সম্ভব হবে। এর মধ্যে ষোড়শত্ব কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে রাজ্যে যে করের যে পার্সেন্টেজটা আগে থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকার বলা হয়েছে নিজস্ব যে ইনকাম সেটা বৃদ্ধি করতে। ইভেন রাজ্য সরকারের যে রাজস্ব ঘাটতি অনুদান দেন, সেটাও কিন্তু বর্তমান সময়ে আর ষোড়শত্ব কমিশন সময় রাজ্য সরকার দেওয়া হবে না। তা রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সৌরশক্তি কমিশন চালু হওয়ার সাথে সাথে কর্মচারী বকেয়া বঞ্চনাগুলো মিটিয়ে দেওয়ার। হাতে আর একটা কি দেড়টা বছর আছে, 26, 27, 28-এর প্রথম দিকেই নির্বাচন হয়ে যাবে। তাই রাজ্য সরকারের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। এই যে 1.5 বছর কাছাকাছি সময় আছে, 2 বছরের কাছাকাছি সময় আছে, ওই সময়ে কর্মচারীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে নেওয়া যায় সেই সিদ্ধান্তটা নেওয়া। কারণ 28-এর নির্বাচনে কিন্তু এইগুলো কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ 28-এর নির্বাচন আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশন পেয়ে যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীর বেতন অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। সেখানে গ্র্যাজুইটি হোক কিংবা ডিএ হোক, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই রাজ্য সরকারের অবিলম্বে কিছু না কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার যে কীভাবে রাজ্য সরকারি কর্মচারীর বকেয়া বঞ্চনাগুলি
একটু গ্যাপটা একটু কমানো যায়, পুরোপুরি তো সম্ভব না, একটু গ্যাপটা কমানো যায়। সামনের মাসে 13 মার্চ, যেটা মার্চ মাসের 13 তারিখ বাজেট অধিবেশন বলছে, বাজেট অধিবেশনের দিকে আপামর সরকারি কর্মচারীরা তাকিয়ে আছে। এবারে বাজেট অধিবেশনে অর্থাৎ 26-27 যে অর্থবর্ষের বাজেট অধিবেশন, যার টাকাটা সৌরশক্তি কমিশন থেকে আসবে, সেই বাজেট অধিবেশনে কর্মচারীর স্বার্থে কর্মচারীদের মানে বকেয়া বঞ্চনা দূরীকরণে কী প্রকার সিদ্ধান্ত রাজ্য সরকার নেই। ইভেন বাজেট অধিবেশনের ঠিক পরকালই যে এডিসি নির্বাচনও হচ্ছে, তাই এডিসি নির্বাচনের প্রাককালে রাজ্য সরকারও চাইবে কিছু বকেয়া বঞ্চনা দূরীকরণ করার জন্য, হয়তোবা কিছু পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করা হবে, কিন্তু অতীত ঘাটলে আমরা যেটি দেখতে পাই 3 থেকে 5% ডিএ, এর বেশি ডিএ ডিক্লেয়ার করার কোনো পরিকাঠামো বর্তমান সময়ে নেই বা আর্থিক অবস্থাও নেই। আর এরকম রাজ্য সরকার করবেও না, সেটা আশাও করা যায় না। এরপরও আমরা আশা রাখছি রাজ্য সরকারের উপর, আমরা আশা রাখছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর। হয়তোবা রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এক সময় সরকারি কর্মচারী ছিল, উনি হয়তো কর্মচারীদের দুঃখ দুর্দশাটা বুঝবে, উনি হয়তো কর্মচারীদের যে বর্তমান সময়ে দ্রব্যমূল্য বাজারের মানে বর্তমানে চলা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেই জিনিসটা বুঝবে এবং কিছু একটা চিন্তাভাবনা করবে। ইভেন ত্রিপুরা সরকারের যে এমএলএ মন্ত্রী মিনিস্টাররা আছে, তাদের 4,000 টাকা হাউস অ্যান্ড অ্যালাউন্স ছিল, সেটাকে বৃদ্ধি করে 14,000 টাকা সম্ভবত করা হয়েছে। কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারী কিন্তু হাউস অ্যান্ড অ্যালাউন্স বৃদ্ধি করা হয়নি। মানে এমএলএ মন্ত্রী বিধায়করা বেতন ভাতা যেভাবে দিনকে দিন বাড়ছে, সেভাবে কিন্তু কর্মচারীর বেতন ভাতা দিনকে দিন কিন্তু সেই হারে বাড়ছে না। অর্থাৎ একই স্টেটে একই রাজ্যে দুই ধরনের পরিকাঠামো কিন্তু এখানে আনা হচ্ছে এবং কর্মচারী বকেয়া বঞ্চনা জিয়ে রাখার জন্য সময়ে সময়ে কিন্তু রাজ্য সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে। তাই সমস্ত কিছু নির্ভর করছে আগামী মাসের 13 মার্চের বাজেট অধিবেশনে এবং সৌরশক্তি কমিশনের যে মেয়াদ শুরু হবে এর প্রাক্কালে। ধন্যবাদ।